ফাংশনাল অবস্ট্রাকশন বলে একটা টার্ম আছে। হোয়াট ইজ ফাংশনাল অবস্ট্রাকশন? ফাংশনাল অবস্ট্রাকশন ইজ এ কন্ডিশন যেখানে বলতে পারিস ইন্টেস্টাইনটা যে কোনো কারণে পেরিস্টালসিস প্রপারলি হচ্ছে না। তারপরে থিংস আর গেটিং অ্যাকিউমুলেটেড উইদিন দ্য গাট। নর্মালি গাট কি হয়? গাটের মধ্যে দিয়ে কন্টেন্টস ফ্লো করে ফ্রম প্রক্সিমাল টু ডিস্টাল। গাটের মধ্যে দিয়ে যখন কন্টেন্টস ফ্লো করে ফ্রম প্রক্সিমাল টু ডিস্টাল, তো প্রক্সিমাল অ্যাকিউমুলেশন হয় না। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে কি হয়? একটা জায়গায় সেই প্রক্সিমাল ফ্লোটা অবস্ট্রাক্টেড হয়ে গেছে মেকানিক্যালি, তার জন্য প্রক্সিমালি দ্যাট কন্টেন্টস গেট অ্যাকিউমুলেটেড। তাই তো? এই তো বেসিক প্যাথোফিজিওলজি। এবার যদি কোনো কারণে এই আমি ফোর্থ ফ্লোরে ক্লাস নিচ্ছি, আচ্ছা ঠিক আছে, সেটা তুই যেটা ভালো বুঝিস কর। আর সোহমকে শুধু বলে দে ওদের ইনভেস্টিগেশন রিপোর্টটা এলে আমাকে যেন পিং করে। বিচিত্র দেশ, পেশেন্টের অপারেশন করতে হবে, এদিকে পেশেন্ট ইনভেস্টিগেশন রিপোর্ট বাড়িতে রেখে চলে এসেছে। এবার বাড়ি থেকে তিনি খবর পেয়ে নিয়ে আসবেন, তবে গিয়ে অপারেশন করা যাবে। জ্বালা বুঝেছিস আমাদের দেশে? আচ্ছা, এবার ফাংশনালি কি হচ্ছে? কোনো কারণে পেরিস্টালসিস হচ্ছে না, তাহলে একটা লেভেলে গাট কন্টেন্টস অ্যাকিউমুলেট করছে। That means this is a condition that mimics intestinal obstruction. This is what functional obstruction is. That means there may be mechanical obstruction, there may be functional obstruction. Small bowel and large bowel both can be affected in intestinal obstruction. Clinical features depends on the level of obstruction. Chalk duster dere okhane. Depends upon the level of obstruction. ঠিক আছে? কিরকম? ইসোফেগাস অ্যাবডোমেনে ঢুকলো, স্টমাক, স্মল বাউল লুপস, ইসোফেজিয়াল অবস্ট্রাকশন আপাতত আমরা ভুলে যাচ্ছি। ইসোফেজিয়াল অবস্ট্রাকশনে একটাই কমপ্লেন হবে, ডিসফেজিয়া, খাবার গিলতে পারছে না। তাই তো? বস না। আচ্ছা ওকে, এসে আমার জায়গাতেও বসতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ইসোফেজিয়াল অবস্ট্রাকশনে খাবার গিলতে অসুবিধা হবে। ক্লিয়ার? খাবার গিলতে অসুবিধা হবে ইসোফেজিয়াল অবস্ট্রাকশনে। এবার আমি যখন আরো নিচে নামছি, অবস্ট্রাকশনটা আবার স্টমাকের আউটলেটে হতে পারে, ডুওডেনামে হতে পারে, জেজুনামে হতে পারে, আইলিয়ামে হতে পারে, সিকামে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। যেখানেই আটকাক, সেই অবস্ট্রাকশনটাকে ওভারকাম করার জন্য প্রক্সিমাল বাওয়েল উইল কন্ট্রাক্ট ভায়োলেন্টলি, গিভিং রাইজ টু ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেন। তুই এখান থেকে এক জায়গায় যাচ্ছিস, তোর রাস্তাটা আমি ব্লক করে দিলাম, তুই কি করবি? আমাকে ঠেলে সরাবার চেষ্টা করবি তো? আমাকে তো ঠেলে সরাবার চেষ্টা করবি নাকি? তোকে কসরত করতে হবে তো। বস, নিয়ে বস, বস বস বস, নিয়ে বস, আরাম করে বস। তাহলে তোকে কসরতটা করতে হবে। ইন্টেস্টাইনও সেই কসরত করছে, ক্র্যাম্পিং অ্যাবডোমিনাল পেন, অ্যাবডোমিনাল পেন, ক্র্যাম্পি পেন। এবার এখানটায় যে মোমেন্টে এটা হলো, এখানে তো আমার কন্টেন্টস জমছে, যত জমবে আস্তে আস্তে ওটা ডিস্টেন্ড করবে, তার মানে আস্তে আস্তে অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড হবে। ঠিক আছে? অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং। কেন? এবার এখানটায় যত হবে আস্তে আস্তে উপচে পড়বে, বমি করবে। and that vomiting is projectile in nature, অনেকটা দূরে গিয়ে পড়বে। ভমিটিং, নশিয়া, খেতে ইচ্ছে করবে না, বমি বমি পাবে, কোয়াইট ন্যাচারাল।
কনস্টিপেশন। এইবার নেক্সট, এই যে এতগুলো কথা বললাম, কেন কথাটা প্রথমে লিখেছি ডিপেন্ডস অন দ্য লেভেল অফ অবস্ট্রাকশন। এবার ধর অবস্ট্রাকশনটা এখানে, এবার ধর অবস্ট্রাকশনটা এখানে ডিস্টাল যে স্টুলটা আছে সেটা তো পাস করে যাবে, আর এখানে যখন আছে তখন ডিস্টাল স্টুলটা পাস করবে। এবার কি দাঁড়ালো, এখানে তাহলে ডিস্টাল স্টুলটা কম, খুব তাড়াতাড়ি কনস্টিপেশনটা সেট করবে, কিন্তু জমে হয়ে বমি হতে টাইম লাগবে বেশি। আর যত ওপরে হবে ডিস্টাল স্টুলটা পাস করে কনস্টিপেশনটা হতে টাইমটা তত বেশি লাগবে, কিন্তু ভমিটিংটা আর্লি হবে। আমার অবস্ট্রাকশনটা যদি এখানে হয় তাহলে এই স্মল ওয়ালটা সেন্ট্রাল জায়গায় আছে, সেন্ট্রাল ডিস্টেনশন হবে। অবস্ট্রাকশনটা যদি এখানে হয় আমার লার্জ ওয়াল তো এইভাবে যাচ্ছে, পেরিফেরি ফ্ল্যাঙ্কসে বেশি ডিস্টেনশন হবে। তার মানে কি দাঁড়ালো, the clinical features, complaint কোথায় পাবো, কি পাবো, that depends on the site of obstruction, level of obstruction. Clear? বুঝাতে পারলাম? আর crampy abdominal pain that will give rise to hyperperistalsis. অনেক ক্ষেত্রে পেরিস্টালসিস খালি চোখে দেখা যায়, আমার মতো মোটা হলে পারবি না, এই মেয়েটার মতো রোগা হলে তুই দেখতে পেয়ে গেল পেয়ে যেতে পারিস, ঠিক আছে? আর এত রোগা আর কেউ আছে, ও কাছাকাছি হবে, তাই তো? বাকিদের মোটা বলছি না কিন্তু। আচ্ছা, ক্লিয়ার? এনি প্রবলেম? নেক্সট, এবার ক্লিনিক্যাল ফিচার্সে আরো কি কি আছে। এবার আমার এখানটায় এই আমার অবস্ট্রাকশন, এই কি বললাম, এই অবস্ট্রাকশনটা প্রক্সিমালি আমার মলপত্র জমছে, ওটা ফুলছে, বাড়ছে, ডিস্টেন্ট করছে, কন্টিনিউয়াসলি ক্র্যাম্পি পেন দিচ্ছে। তুই যতই চেষ্টা কর আমাকে ঠেলে সরিয়ে যাওয়ার, একটা সময় আসবে তুই টায়ার্ড হয়ে যাবি, ধপাস করে বসে পড়বি। আর একটা সময় আছে তুই পারলি না, তুই পেরে গেলি। ও যদি না পারে, করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে পড়বে, তখন ও পেরিস্টালসিস বন্ধ হয়ে যাবে। তাহলে ইনিশিয়ালি দেয়ার ইজ হাইপার পেরিস্টালসিস। আমি যদি যে কোনো মানুষের পেটে স্টেথো বসাই, মিনিটে দুটো কি 2 মিনিটে 3টের মতো আইপিএস পাবো, পেরিস্টালটিক সাউন্ড পাবো। এই সমস্ত পেশেন্টে তার চেয়ে বেশি ইনিশিয়ালি পাওয়া যায়। এবার যখন ও এই পরিশ্রম করতে করতে টায়ার্ড হয়ে যাবে, তখন ওটা আস্তে আস্তে থেমে যাবে, কমে যাবে, ঠিক আছে? এইবার এইটা ডিস্টেন্ড হচ্ছে, এ যত ফুলছে এর ব্লাড সাপ্লাইয়ের উপর চাপ পড়ছে, এর ওয়ালের উপর চাপ পড়ছে, আস্তে আস্তে ইস্কিমিয়া হতে পারে, এবং আরো বেশি ডিস্টেন্ট করলে এটা ফুটো হয়ে যেতে পারে। পারফোরেশন হলে তার মানে গাট কন্টেন্টস রিলিজড ইনটু পেরিটোনিয়াল ক্যাভিটি, প্রথমে ইস্কিমিয়া, সেখান থেকে ফুটো। সোজা হিসেব, আমার এই জামাটা আমি পরে আছি, কিন্তু আমি যদি এখন ওর একটা জামা পরতে যাই, জামাটা তো ছিঁড়বে। বা আমি যদি ওর জামা পরতে যাই, ওর টাইট ফিটিং একটা জামা আমি যদি পরতে যাই, জামাটার কি হাল হবে সহজেই বোঝা যাচ্ছে। এটা কমন সেন্স। সেটা গাটের মধ্যে আস্তে আস্তে গাটটা ফুলবে, একটা সময় ছিঁড়বে। গাটের একটু ইলাস্টিসিটি বেশি, জামা ইলাস্টিক নয়, তাড়াতাড়ি ছিঁড়বে। এই তো তফাৎ, গাটটা ফুটো হবে। তাহলে গাট কন্টেন্টস, প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া পেরিটোনিয়ামে রিলিজড হলো, ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এবার গাট যখন ফুলছে, গাট মিউকোসার একটা ভাইটাল কাজ আছে। গাটের লুমনে কোটি কোটি ব্যাকটেরিয়া আছে, হাজার হাজার কোটি কোটি ব্যাকটেরিয়া আছে, কিন্তু সেই ব্যাকটেরিয়াটা অ্যাবজর্ব হচ্ছে না, তারা গাট মিউকোসাল ব্যারিয়ার প্রিভেন্টস অ্যাজ এ ব্যারিয়ার। ক্লিয়ার? গাট ফুলছে, কি বললাম, ব্লাড সাপ্লাই স্ট্রেচড হচ্ছে, আস্তে আস্তে ইস্কিমিয়া হতে থাকে গাট মিউকোসার। ইস্কিমিয়া হতে শুরু করলে কি হবে, মিউকোসাল ব্যারিয়ার ব্রেকডাউন হবে, সেখান থেকে ব্যাকটেরিয়া তার টক্সিন অ্যাবজর্পশন হবে, দ্যাট ক্যান গিভ রাইজ টু সেপসিস অলসো। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে বমি করতে শুরু করলো। বমিতে স্টমাকে কি আছে, অ্যাসিড, অ্যাসিড বেরিয়ে চলে যাচ্ছে, অ্যালকালোসিস হতে শুরু করলো, ক্লোরাইড বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম ক্লোরাইড বেরোচ্ছে, হাইপোনেট্রিমিয়া হচ্ছে, প্লাস এই যত ডিস্টেনশন হচ্ছে, ফ্লুইড ইলেকট্রোলাইট ম্যালঅ্যাবজর্পশন হচ্ছে, তার থেকেও ডিসইলেকট্রোলাইটিমিয়া হচ্ছে। ক্লিয়ার? প্লাস তার সঙ্গে আবার হিউজ পরিমাণ ফ্লুইড ওখানে
জমা হয়ে যায়, তার থেকে আমার কি হবে? ডিহাইড্রেশন। প্লাস যদি ভমিট পারফোরেট করে যায়, গোটা পেটে পেরিটোনাইটিস হলো। আগেও তোদের ক্লাসে বলেছি, একটা পেরিটোনাইটিস হলে পেরিটোনিয়াল ক্যাভিটি সেই পেরিটোনাইটিসটাকে ডিজলভ করার জন্য লাইট করার চেষ্টা করে, 8 to 10 লিটারস অফ ব্লাড ওয়াটার সিক্রেট করে পেরিটোনিয়াল সারফেস, আবার ডিহাইড্রেশনে গেল। ডিহাইড্রেশনে যখন একটা পেশেন্ট যায়, তখন ফার্স্ট অর্গান টু শাট ডাউন ইজ কিডনি। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস প্যাথোলজিতে পড়েছিস? পড়েছিস তো? প্রিরেনাল অ্যাজোটেমিয়া পড়েছিস তো প্যাথোলজিতে? ক্লিয়ার? তাহলে এবার দেখ, ইসকিমিয়া পারফোরেশন অফ দ্য ডিস্টেন্ডেড ইন্টেস্টাইন, ব্রেকডাউন অফ গাট মিউকোসাল ব্যারিয়ার কেন হয় বলে দিলাম, ভমিটিং ক্যান গিভ রাইজ টু ডিহাইড্রেশন, ডিসইলেক্ট্রোলাইটিমিয়া, অ্যাসিড বেস ইমব্যালেন্স বলে দিলাম কিভাবে হতে পারে, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন ক্যান পুট প্রেসার অন দ্য ডায়াফ্রাম, রেসপিরেটরি কম্প্রোমাইজ। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স মোটামুটি পারা গেল, বোঝা গেল। এরপর যেটা হচ্ছে আমার ক্লিনিক্যাল ফিচার্সে auscultation, hyperperistalsis. In long-standing cases, obstruction, peristalsis can set in. কেন? অনেক সময় হাইপোক্যালিমিয়া হয়ে যায়, হাইপোক্যালিমিয়া হলে পেরিস্টালসিস হয়ে যেতে পারে। তার ডিমিনিশন, হাইপোক্যালিমিয়া মানে পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? স্মল বয়েল অবস্ট্রাকশন, ভমিটিং ইজ আর্লি, একটু আগেই বলে দিলাম। কোথায় কি ডিস্টেনশন হতে পারে বলে দিলাম, বলেছি। ক্লিয়ার? কারোর বুঝতে কোনো অসুবিধে? Investigations, abdominal X-ray in both supine and erect posture. তারপর CT abdomen আর blood tests। abdominal X-ray তে কি দেখবো? দেখ ভালো করে দেখ, দেখ খুব রেগুলার গ্যাপে ফোল্ড গুলো আছে। এটাকে বলে ভালভুলি কনিভেন্টিস, এনে কনসার্টিনা এফেক্ট, কনসার্টের মতো রিদমিক্যালি আছে। This is seen in small bowel obstruction. Typical picture in small bowel obstruction. That concertina effect. Concert, everything is in harmony. ঠিক আছে? এই ভালভুলি কনিভেন্টিস। এইবার দেখ রেগুলার, দেখ একই এক্সরে তিনটে কত রকম, কত কিছুর উপর ডিপেন্ড করছে। পেশেন্টের বয়েল কন্টেন্টের উপর ডিপেন্ড করে এক্সরেটা। সেখানে হচ্ছে যে টেকনিশিয়ান তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। থার্ড হচ্ছে মেশিনটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। একই এক্সরে তিনটে পরপর দেখালাম, ক্ল্যারিটি কতটা বদলাতে পারে বুঝতে পারছিস? নেক্সট এটা দেখ, এই ছবিটায় দেখ, এই হস্টাল ফোল্ড গুলো কিন্তু ওরকম রেগুলার নয়। এখানে একটা, এখানে দেখ গ্যাপ কম, এখানে গ্যাপ কম, আবার এখানে গ্যাপ বেশি। এটা হচ্ছে হস্টাল ফোল্ড। দিজ আর সিন ইন লার্জ বাওয়েল অবস্ট্রাকশন। ক্লিয়ার? এখান থেকে এইবার হচ্ছে সবচেয়ে মজার জিনিস হচ্ছে সিকাম অবস্ট্রাকশন। এখানে অবস্ট্রাকশনটা টেকনিক্যালি ইট ইজ লার্জ বাওয়েল অবস্ট্রাকশন, সিকাম ইজ লার্জ বাওয়েল, but it mimics small bowel obstruction, central distension, relatively early vomiting. কেন? স্মল বয়েলের আউটলেটটা অবস্ট্রাক্টেড, তাই তো? আর যেটা পাওয়া যায় মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, পেশেন্টকে দাঁড় করালে কি হয়েছে, লুপস অফ ইন্টেস্টাইনে গ্যাসও আছে, লিকুইডও আছে। যখনই তুই পেশেন্টটাকে ইরেক্ট করলি, ফ্লুইডটা নিচে নামবে, গ্যাসটা উপরে উঠবে। ঠিক তাই হয়েছে, এখানে ফ্লুইডটা নিচে রয়েছে একটা লুপে, তার উপরে গ্যাসটা, ওর আরেকটা লুপের এখানে ফ্লুইডটা নিচে নেমেছে, গ্যাসটা উপরে। এটাকে বলে এয়ার ফ্লুইড লেভেল। একটা নর্মাল এক্সরেতে 2 থেকে 3টে এয়ার ফ্লুইড, 2টো অব্দি এয়ার ফ্লুইড লেভেল নর্মাল, যে কোনো মানুষেরই পাওয়া যায়। সবার ঘাটেই কিছু না কিছু লিকুইড আছে, আর গ্যাস তো সবারই আছে। সময় অসময় আমরা সবাই ছেড়েও থাকি, তাই তো? কাজে এয়ার ফ্লুইড লেভেল নর্মালি 2টো অব্দি পাওয়া যাবে। তার বেশি পাওয়া যাচ্ছে means this patient is having some sort of intestinal obstruction. But the problem is functionally তো এই ছবিটা পাবো দাঁড় করিয়ে তুললে। এবার অলরেডি কি বলেছি, আমার কোনো কারণে অ্যাপেরিস্টালসিস হলে, অ্যাপেরিস্টালসিস can be drug induced like opioids, can be induced by dyselectrolytemia like hypokalemia, hypomagnesemia, ঠিক আছে? can be neurogenic, তো যে অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে গাট মোটিলিটি কন্ট্রোল হয়
সেই অটোনমিক নার্ভাস সিস্টেম যদি কোনো কারণে জন্ম থেকে ত্রুটি থাকে, জাস্ট লাইক হার্শপ্রান্স ডিজিজ, যদি বড় হয়ে অনেক কারণে হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? দিস আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এবার হচ্ছে সিটি স্ক্যান করা যেতে পারে। সিটি স্ক্যানে আমার যদি দেখি স্মল বয়েলের ডায়ামিটার 2 সেন্টিমিটারের কম, তাহলে ইট ইজ নন ডাইলেটেড। যদি দেখি 2.5 to 2.9 সেন্টিমিটার, it is mildly dilated. 3 to 4 centimeter is moderately dilated. More than 4 centimeter is severely dilated. Clear? এবার এত কিছুর পর আমার কারণটা কি, স্মল বয়েল অফ বায়োল অবস্ট্রাকশনের কারণটা কি? খুব সোজা জিনিস। আমার এই যদি বয়েল হয়, এর ভেতর একটা কিছু অবস্ট্রাকশন করতে পারে। বয়েলটা এরকম হয়ে গেল, বাইরে থেকে একটা কিছু এসে চাপ দিতে পারে, তার থেকে অবস্ট্রাকশন হতে পারে। থার্ড হতে পারে এই ওয়াল থেকে একটা কিছু বেরোলো, তার থেকে হতে পারে। তার মানে ইন্ট্রালুমিনাল একটা কজ হতে পারে, ইন্ট্রামিউরাল একটা কজ হতে পারে, এক্সটার্নাল প্রেসার একটা কজ হতে পারে। ক্লিয়ার? এনি প্রবলেম? সেই একইভাবে ইন্ট্রালুমিনাল কজেস, ফরেন বডি। জীবনে পেশেন্টরা খায় না এমন জিনিস পৃথিবীতে নেই। বিচিত্র বিচিত্র জিনিস খেয়ে পেশেন্ট প্রেজেন্ট করেছে, আমরা পেয়েছি। গুচ্ছ অলপিন খাওয়া পেশেন্ট পেয়েছি, গুচ্ছ সেফটি পিন খাওয়া পেশেন্ট পেয়েছি, গুচ্ছ কয়েন খাওয়া পেশেন্ট পেয়েছি। ঠিক আছে, বেজোয়ার্স হচ্ছে গাছের রুট, চুল গিলে ফেলে, এরকম বিচিত্র ট্রাইকোবেজোয়ার বলে তাকে। আর গলস্টোন আইলিয়াস, এটা সার্জনদের কাছে খুব রোমান্টিক ইস্যু, কিন্তু খুব আনকমন, খুব একটা কমন না। গলস্টোন আইলিয়াসে কি হয়, এটা সার্জনদের কাছে খুব রোমান্টিক ইস্যু। এনিথিং রিলেটেড টু গল ব্লাডার সার্জনরা খুব ভালোবাসে, কারণ ওটাই তাদের ব্রেন এন্ড বাটার। তো নর্মালি কি হয়, তার গল ব্লাডারটা এরকম আছে, এর কাছে ডুওডেনাম পাস করছে, ডুওডেনামের সঙ্গে গল ব্লাডারের একটা ফিস্টুলা হলো। ডুওডেনাম বা অন্য কোনো পার্ট অফ স্মল বয়েল, একটা ছোট স্টোন গল ব্লাডার থেকে এর মধ্যে ঢুকে গেল। এবার তার মধ্যে ভেরিয়াস গাট কন্টেন্ট জমতে শুরু করলো, জমতে জমতে সেটা বড় হলো। আইলিয়ামের যেটা ন্যারোয়েস্ট পার্ট, সেখানে গিয়ে সেটা আটকে দিল। এটাকে বলে গলস্টোন আইলিয়াস। স্মল বয়েল হয়, স্মল বয়েলের ন্যারোয়েস্ট পার্টে গিয়ে ইউজুয়ালি ইম্প্যাক্টেড হয়। স্মল বয়েল অবস্ট্রাকশন, এর নাম গলস্টোন আইলিয়াস। একটা ছোট গলস্টোন ওখান থেকে বেরিয়ে গেছে, তারপর তার উপর ভেরিয়াস গাট কন্টেন্ট জমতে 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 এটা করে। ক্লিয়ার? গলস্টোন আইলিয়াস। এবার ইন্ট্রামিউরাল কজেস, ক্যান্সার বা টিউমার্স। আর স্ট্রিকচার কেন হবে? ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ লাইক ক্রনস, আলসারেটিভ কোলাইটিস, ইনফেকশাস ডিজিজ লাইক টিউবারকুলোসিস। ঠিক আছে, রেডিয়েশন এন্টেরাইটিস। এক্সট্রামিউরাল কজেস, অ্যাডিশনস, হার্নিয়া, অবস্ট্রাক্টেড হার্নিয়া। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন পেশেন্টের যদি হার্নিয়া অরিফিস এক্সামিন না করো, ইউ আর কমিটিং এ গ্রেভ ব্লান্ডার। ক্লিয়ার? ভলভুলাস ইন্টারসেপশন স্পেশাল টাইপ, এগুলো পরে আসছে। ক্লিয়ার? বেজোয়ার হচ্ছে যে বললাম, অনেকগুলো, কেউ রুট খেয়ে হয়েছে, কারোর চুল খেয়ে হয়েছে, ট্রাইকোবেজোয়ার, ফাইটোবেজোয়ার। এবার ফাংশনাল অবস্ট্রাকশন, একটু আগে বলছিলাম, নন মেকানিক্যাল, পোস্ট অপারেটিভ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইনফেকশনস, ড্রাগস, সিউডো অবস্ট্রাকশন, অগিলভি সিনড্রোম, অটোনমিক ডিসফাংশন। একটু আগেই বলেছি, এগুলো সব কটা বলেছি তো। ট্রিটমেন্ট, সোজা কথা, জল নল কল, জল নল কল। এখানে জল, নাকে নল, ইউরিনের কল। এটা হচ্ছে ফার্স্ট কথা। নাথিং পার মাউথ, কিছু খাবে না, খেলে তো উল্টে যাবে, বমি করে দেবে। তবে মুখে কিছু খেতে দেওয়া যাবে না, আলাদা হবে। ডিহাইড্রেশন হয়েছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে, চ্যানেল করে আমাকে ওগুলো কারেক্ট করতে হবে। নেসোগ্যাস্ট্রিক সাকশন, ভমিটিংটা কমাতে হবে, তার কারণ ভমিটিং করতে গিয়ে শুয়ে শুয়ে দুম করে যদি কিছুটা অ্যাসপিরেট করে লাংসে ঢুকে যায়, পেশেন্টের অ্যাসপিরেশন নিউমোনাইটিস হয়ে গিয়ে মরে যেতে পারে। কাজে আমাকে সেটা কমাতে গেলে গাট কন্টেন্টস কমাতে হবে। নেসোগ্যাস্ট্রিক সাকশন, রাইলস টিউব, ক্যাথেটার, ইউরিন আউটপুট মনিটর করতে হবে, সেই মতো ফ্লুইড দিতে হবে। ওই বাংলা কথা, জল নল কল। ঠিক আছে?
কারেকশন অফ অ্যাসিড বেস এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তার আগে আমি ব্লাড টেস্ট করে দেখে নেবো সোডিয়াম ঠিক আছে কিনা, পটাশিয়াম ঠিক আছে কিনা। সোডিয়াম পটাশিয়াম ঠিক থাকলে সেগুলো কারেক্ট করবো। দরকার পড়লে আর্টেরিয়াল ব্লাড গ্যাস করে দেখবো আর মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস আছে কিনা, সেই মতো ট্রিটমেন্ট ইনিশিয়েট করবো। ক্লিয়ার? অ্যান্টিবায়োটিক্স, সেপসিসের কারণটা বলেছি, তার থেকে অ্যান্টিবায়োটিক্স ট্রিটমেন্টে যাবে। এরপর হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। আমরা যখন ছাত্র ছিলাম তখন বলা হতো the sun should not both rise and set with nothing being done to relieve intestinal obstruction. সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটো হবে না, মানে তার মধ্যে তোমাকে যা করার করতে হবে। এখন বলছে unless there are features of perforation don't rush into surgery। আর পারফোরেশন ফিচার্স আগের দিক বলেছি, গ্যাস আন্ডার ডায়াফ্রাম থাকবে। আমি তো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন সাসপেক্ট করে এক্সরে তো করছি, গ্যাস আন্ডার ডায়াফ্রাম থাকবে, আগের দিনই বলেছি, মনে পড়ে? পারকাস করলে অবলিটারেশন লিভার ডায়ালিসিস থাকবে বলেছি, আগের দিন বলেছি তো। কি বলেছিলাম? অ্যাকিউট পেন অ্যাবডোমেন এক্সামিনেশনটা ফার্স্ট কাজ করবি, পারকাস করবি বলেছিলাম। তাহলে এবার আমি কি করব? মোস্ট কমন কজ অফ স্মল বয়েল অবস্ট্রাকশন হচ্ছে ব্যান্ড অ্যান্ড অ্যাডিশনস। পেটের মধ্যে বিভিন্ন লুপের মধ্যে অ্যাডিশন হতে পারে, ওমেন্টামের সঙ্গে লুপের অ্যাডিশন হতে পারে, অ্যাডিশন গুলো আস্তে আস্তে ছাড়িয়ে দেওয়া। এবার যদি ওই যে ইস্কিমিয়া হয়েছে, ইস্কিমিয়া থেকে বয়েল গ্যাংগ্রিন হতে পারে, গ্যাংগ্রিনাস বয়েলটাকে রিসেকশন করে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করার দরকার পড়তে পারে। পারফোরেশন থাকলে যদি ভায়াবল গাটে পারফোরেশন হয় তাহলে সেই পারফোরেশনটা রিপেয়ার করার প্রয়োজন পড়বে। রিসেকশন অফ রিসেক্টেবল গ্রোথস, মানে যে গ্রোথ আমি পাচ্ছি যার থেকে অবস্ট্রাকশন হয়েছে যদি দেখি সেটা অপারেবল, সঙ্গে সঙ্গে বাদ দাও। এইবার হচ্ছে তোর ডিসিশন মেকিং। ধর এই যে কোলন, এখানে একটা টিউমার পেলাম, এটা রিসেক্টেবল, আমি এটা বাদ দিলাম, বাদ দেওয়ার পরে একটা এন্ড, এই একটা এন্ড। এবার আমার কি কাজ? এই দুটো জুড়ে দেবো? জুড়ে দেওয়া যায়, অ্যানাস্টোমোসিস, প্রাইমারি অ্যানাস্টোমোসিস। কিন্তু সেফেস্ট কাজ কি? তখন অ্যানাস্টোমোসিস না করে, তখন প্রক্সিমাল লাইন তো লোডেড। তোর বাড়িতে যদি আজকে একটা কিছু ঢালাই হয়, তুই কি ঢালাইয়ের পর সঙ্গে সঙ্গে ওটার মধ্যে হাঁটতে শুরু করিস? তাহলে ঢালাইটা শুকোতে দিস, দু একদিন পর থেকে হাঁটিস। তাহলে আমি কি করতে পারি? এই এন্ডটাকে বাইরে পেট দিয়ে বার করে দিলাম, একটা স্টোমা করে দিলাম, ওস্টমি, কোলন বার করলে কোলস্টমি, আইলিয়াম বার করলে আইলিওস্টমি করে স্টুলের রাস্তা করে দিলাম। ডিস্টাল এন্ডটাকে আমি রেখে দিলাম, কিছুদিন পর পেশেন্ট যখন ঠান্ডা হলো অ্যাকিউট ফেজটা কাটলো তখন জুড়ে দিলাম। দিস ইজ অ্যান অপশন। যদি দেখা যায় প্রক্সিমাল গাটটা আমি অন টেবিল ডিকম্প্রেস করে নিতে পারছি, তখন প্রাইমারি অ্যানাস্টোমোসিস করতে পারি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? দিস ইজ দ্য থিং। আর বাইপাস করে দিয়ে আসতে পারি, কিরকম দেখাচ্ছি সেটা হচ্ছে ছবি এঁকে। কিরকম? ধর এখানে একটা বিরাট বড় গ্রোথ আছে যেটা চারপাশ ছড়িয়ে নিয়েছে, পেছনে প্যানক্রিয়াসকেও ধরে নিয়েছে, আমি কিছুতেই বাইপাস করতে পারছি না, এই গ্রোথটাকে বার করতে পারছি না। আমার সামনে তখন দুটো অপশন, আইদার এই সিকাম বা আইলিয়ামের কিছুটাকে বার করে দিয়ে স্টোমা করে দাও, অথবা আমি যদি টার্মিনাল আইলিয়ামকে এর সঙ্গে জুড়ে দিই, গ্রোথটা ওখানে অবস্ট্রাকশন করতে থাকো, আমার বাকি স্টুল এদিক দিয়ে বেরিয়ে গেল, সিমটোমেটিক রিলিফ পেশেন্ট পেয়ে গেল। বাইপাস অপারেশন ইজ অ্যান অপশন, বাট রিমেম্বার যে পেশেন্টের এটা এতটা ছড়িয়ে যাওয়া গ্রোথ থেকে হচ্ছে, those patients are gravely ill and are most unlikely to survive. These are basically desperate methods, and desperate methods are done in desperate situations. তাই না? নর্মালি তুই এই ছাদের এখান থেকে তুই নিচে লাফ দিবি না, কিন্তু এখন যদি আগুন লাগে এখানে আর বেরোবার রাস্তা দুটোতেই, তুই তখন লাফটা দিবি। যে এখানে থাকলে আমি এমনি মরবো, ওই লাফটা দিলে বেঁচে গেলেও যেতে পারি। তিন চারটা হাত পা ভেঙে, তাই তো? ওই তো হাত পা চারটেই ভাঙবো, মানে তিন চারটে, এক থেকে চারের মধ্যে যা খুশি ভাঙতে পারে, কিন্তু বেঁচে গেলেও যেতে পারি। এই যে বললাম, ডেসপারেট মেজার্স কল ফর ডেসপারেট স্টেপস, এগুলো ওই জাতীয় ডেসপারেট অবস্থায় করা। ঠিক আছে? ট্রিটমেন্ট পার্টটা কমপ্লিট হলো শর্টে। এটার টার্গেট হচ্ছে, এই ক্লাসটার টার্গেট ওরাল পরীক্ষায় ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে প্রশ্ন করলে, অথবা
শর্ট নোট অন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ওভারভিউ নিয়ে একটা 10 নম্বরের কোশ্চেন করলে যাতে লেখা যায়। দিস ইজ দ্য এম অফ দিস ক্লাস। ক্লিয়ার? এবার ইন্টারসাসেপশন। স্পেশাল দুটো পার্ট বলে তাই বলেছিলাম। A part of gut telescopes into itself. Most common ileocolic, যেখানে terminal ileum is telescopic into the colon, মানে cecum. It can be ileo-ileal, it can be colocolic, it can be ileo-ileocolic. Ileum এ ঢুকেছে, আবার সেই মাসটা গিয়ে আবার colon এ ঢুকেছে। ঠিক আছে? Clear? Commonest is ileocolic. ঠিক আছে? নেক্সট, যে পার্টটা ঢুকছে তাকে বলে ইন্টারসাসেপ্টাম, আর যেটা তাকে এনভেলপ করে আছে তাকে বলে ইন্টারসাসেপিয়েন্স। ক্লিয়ার? এবার ইউজুয়ালি ইন্টারসাসেপশন স্টার্টস উইথ এ নিডাস পয়েন্ট লাইক দিস ওয়ান। দিস ক্যান বি এ Meckel's diverticulum, this can be a large polyp, this can be a tumor. That is called nidus point. ওই জায়গাটায় একটু পেরিস্টালসিস আটকাচ্ছিল, তারপর ওটাকে অবস্ট্রাক্ট করার চেষ্টা করছে, ফুল ঢুকে গেল। আচ্ছা, আরেকটা কথা তোদের আগে বলতে ভুলে গেছি, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ক্যান বি কমপ্লিট অ্যান্ড পার্শিয়াল বোথ। পুরো লুমেন অবস্ট্রাক্টেড হলো, পার্শিয়াল অবস্ট্রাকশন হলো। একটা গ্রোথ তো দুম করে আজকে গিয়ে পুরো অবস্ট্রাক্ট করবে না, গ্রোথ তো আস্তে আস্তে গ্রো করেছে, পার্শিয়াল ছিল করতে করতে পুরোটা গিয়ে আটকা। এটা বলতে ভুলে, এখানেও তাই। এই লুমেনটা দিয়ে আস্তে আস্তে পার্শিয়াল অবস্ট্রাকশন হচ্ছিল এই নিডাসটা থেকে, বা চারপাশে কিছু জম ছিল, আস্তে আস্তে ওটা বড় হলো। ইট ক্যান বি এনলার্জ মেসেন্ট্রিক লিম্ফ নোড, ইট ক্যান বি ইন্টারলুমিনাল পলিপ, ইট ক্যান বি ইন্টারলুমিনাল টিউমার, ইট ক্যান বি Meckel's diverticulum. ক্লিয়ার? আর কোনটাকে এপেক্স বলে আর কোনটাকে নেক বলে? যে পার্টটা এদিকে রয়েছে, যে পার্টটা ঢুকে আসছে তাকে বলে নেক, আর যে পার্টটা এই যে ফোল্ডেড পার্টের মুখ সেটাকে বলে এপেক্স। ঠিক আছে? এই হচ্ছে আমার ক্রস সেকশনের মতো থাকে। তাহলে কি দাঁড়ালো? দিস ইজ দ্য নেক এন্ড দিস ইজ দ্য এপেক্স। ক্লিয়ার? এই হচ্ছে ক্রস সেকশন ভিউতে থাকবে। এবার যখন এইটা হলো, তাহলে রিটেনশন অফ ইন্টেস্টিনাল কন্টেন্ট অ্যাবাভ, তাই তো? এই অবস্ট্রাকশন হচ্ছে, এটাই প্রেজেন্টেশন। এবার এই রোগটা খুব কমন ইন চিলড্রেন and in adults also. অ্যাডাল্টদের ক্ষেত্রে growth is the nidus, চিলড্রেনদের ক্ষেত্রে various enlarged lymph nodes, Meckel's, these are the nidus for intersusception. ঠিক আছে? যে মোমেন্টে অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকশনের প্যাথোফিজিওলজি একটু আগে ডিসকাস করলাম, ওই সব কটা ফিচার চলে আসবে এর মধ্যে। ক্লিয়ার? এবার তাহলে কি হচ্ছে, অ্যাডাল্টদের ক্ষেত্রে একটু আগে বললাম পলিপ আর টিউমার। কন্ট্রাক্টিং ইন্টেস্টাইন ক্যান গ্র্যাব এ লিডিং এজ, যেটা বলছিলাম, ঢুকে যায়, মানে নিড পয়েন্ট। Almost all intersusceptions happen when the ileum folds into cecum. এটা বলেছি অলরেডি, ileocolic। ক্লিয়ার? এবার কি দাঁড়াচ্ছে? ক্লিনিক্যাল ফিচার্স, একটা সসেজ শেপেড লাম্প উইথ কনকেভিটি টুয়ার্ডস দ্য আম্বেলিকাস, আর এর সঙ্গে যেটা পাবে এমটি রাইট ইলিয়াক ফসা, যাকে বলে সাইন অফ ড্যান্স, সাইন ডি ড্যান্স ফরাসি ভাষায় বলে। আমাকে এক স্যার বলেছে ওটা ড্যান্স হবে না, ওটার উচ্চারণ ডা। স্যার আমি ফ্রেঞ্চ নই, আমি বাঙালি, কোনো কষ্টে ইংরেজি বলছি, এই যথেষ্ট। হ্যাঁ, এবার ওইটা, এবার স্টুল দিয়ে রেড কালার একটা ফ্লুইড বেরোয়, তাকে বলে রেড কারেন্ট জেলি। ঠিক আছে? sausage shaped lump with empty right iliac fossa. ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বাকি ফিচার তো পাচ্ছি, তার সঙ্গে রেডিশ স্টুল, তাকে বলে রেড কারেন্ট জেলি। কেন কারেন্ট বলে? ডোন্ট আস্ক মি। আমি যদি বেরিয়াম এনেমা করি এই টাইপের ছবি পাবো। ক্লিয়ার? ইউএসজি করলে এরকম টার্গেট লিশন দেখতে পাবো। এবার ট্রিটমেন্ট হচ্ছে রিডাকশন উইথ এনেমা। অনেকে বলে জোরে এনেমা দিলে এটা রিডিউস হতে পারে, গ্যাংগ্রিনের আগের স্টেজে যদি থাকে, না হলে সার্জিক্যাল ইন্টারভেনশন। তো সার্জারি করতে গিয়ে কি করব? আমি এদিক থেকে টান মারবো, ছিঁড়ে বেরিয়ে যাবে,
ওদিক থেকে ঠেলে ঠেলে বার করতে হবে। এখান থেকে ঠেলবো, মনে থাকে যেন, এদিক থেকে টানলে কিন্তু কেলেঙ্কারি আস ব্যাপার। ফেলুদা পড়তিস তোরা? ফেলুদা পড়তিস? এরা ফেলুদা পড়েনি। ওতে জটায়ু ডায়লগ ছিল না, কেলেঙ্কারি আস ব্যাপার মশাই, কেলেঙ্কারি হয়ে যাবে, টানা হেঁচড়া নয়। তাহলে ইন্টারসেপশন নিয়ে শর্ট নোট লেখা যাবে কি? একটা শর্ট নোট ইন্টারসেপশন নিয়ে 5-7 নম্বর লিখতে পারবি? পরীক্ষা হলে ওই এক্সট্রা দিয়ে প্রশ্ন করলে কিছু লিখতে পারবি? কিন্তু একটা কথা, the needles point must be resected. যদি মেকেলস হয়, মেকেলসটা রিসেক্ট করতে হবে। যদি টিউমার বা পলিপ থাকে সেটা বাদ দিতে হবে, না তো আবার হবে। আর গাট যদি গ্যাংগ্রিনাস হয় তাহলে গ্যাংগ্রিনাস কোডটা বাদ দিতে হবে, পার্টটা বাদ দিতে হবে। ক্লিয়ার? ফার্স্ট কাজ রিডাকশন। রিডাকশন করে দেখো গাট ভায়াবল কিনা। গাট যদি ভায়াবল হয়, জাস্ট লিড পয়েন্ট থাকলে সেটাকে বাদ দাও। মেকেলস হলে মেকেলসকে ছেড়ে ফেলো, কোনো গ্রোথ বা পলিপ থাকলে সেটাকে ছেড়ে ফেলো। যদি লিড পয়েন্ট খুঁজে না পাও, লিভ ইট, কাম আউট। কিন্তু যদি গাট ভায়াবল না হয়, that unviable gut must be resected. তারপর তোমার স্টোমা না অ্যানাস্টোমোসিসের ডিসিশন, ডিপেন্ডস অন দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট। অ্যানাস্টোমোসিস করতে 1 ঘন্টা লাগবে, স্টোমা করতে 15 মিনিট লাগবে। অ্যানাস্থেটিস্ট বলছে পেশেন্ট খারাপ আছে, তাড়াতাড়ি কর। আমার তখন অ্যানাস্টোমোসিস নিয়ে মাথা ঘাম না ঘামি একটা স্টোমা করে বেরিয়ে এসো। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে একটা শর্ট নোটে লিখতে পারবি তো যা বললাম? এবার হচ্ছে ভলভুলাস। ভলভুলাস ইজ টুইস্টিং অর অ্যাক্সিয়াল রোটেশন। মোটামুটি 180 ডিগ্রির বেশি রোটেশন হলে লুমিনাল অবস্ট্রাকশন হয়। 360 ডিগ্রির বেশি ঘুরে গেলে ভাস্কুলার জিওপার্ডি হয়। ইন দ্য টুইস্টেড পার্ট ব্যাকটেরিয়াল প্রলিফারেশন হয়। যত ব্যাকটেরিয়াল প্রলিফারেশন ওটা আরো ফলে, আরো ফুলে কি হয়? ডিস্টেনশন। ডিস্টেনশন বাড়ে, গাট মিউকোসাল ব্যারিয়ার ভাঙে। একটু আগে বললাম ডিস্টেনশন হলে কি কি হবে, একটু আগে বলেছি সেই জিনিসটা। মোদ্দা কথায় 3-4টে কথা মনে থাকলে তো বাকিটা বানিয়ে বানিয়ে লিখতে পারবি। হ্যাঁ, খালি ছেড়ে গেলে নম্বর বসাবার জায়গা পেলাম না আমি, তাই তো? নম্বরটা বসাবো তো আমাকে একটু জায়গা দিতে হবে। 5-এ 0 পাওয়ার থেকে 5-এ 1 পাওয়া বেটার কি? একদম পরীক্ষাকে পরীক্ষার মতো অ্যাপ্রোচ করবি। 1 is better than 0. But don't write anything which angers the examiner. তখন মাইনাস হয়ে যেতে পারে। পরে তোর 10-এ 6 পাওয়ার কোশ্চেনটা 10-এ 4 করে দিল, এতটাই মাথা গরম হয়ে গেল। ঠিক আছে? এবার গাট মিউকোসাল ব্যারিয়ার একটু আগে বললাম, মোস্ট কমন টাইপ অফ ভলভুলাস ইজ সিগময়েড ভলভুলাস। এছাড়া সিকাল ভলভুলাস হতে পারে, আইলিয়াল ভলভুলাস হতে পারে, গ্যাস্ট্রিক ভলভুলাসও হতে পারে রেয়ারলি। ঠিক আছে? কিন্তু মোস্ট কমন হচ্ছে সিগময়েড ভলভুলাস। এবার সিগময়েড ভলভুলাস কাদের বেশি হয়? যাদের, প্রথম কথা, এশিয়ানদের বেশি হয়। যারা ভাত শাকসবজি বেশি খায় তাদের কোলন লোডেড থাকে। এবার সেই সমস্ত পেশেন্টের কোলনের যদি লেংথ বেশি হয়, তার সঙ্গে লোড বেশি হয়, আর ন্যারো অ্যাটাচমেন্ট অফ মেসোকোলন থাকে, তাহলে এটার ঘুরে যাওয়ার চান্স বেশি। আর যদি তার সঙ্গে কোনো একটা প্রিভিয়াস পোস্ট অপারেটিভ ব্যান্ড অবস্ট্রাকশন হয় অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালের সঙ্গে, তাহলেও এর ঘুরে যাওয়ার চান্স বেশি। তাহলে 4টে ফ্যাক্টর: ওভারলোডেড কোলন, লং পেলভিক মেসোকোলন, ন্যারো অ্যাটাচমেন্ট অফ পেলভিক মেসোকোলন, আর অ্যাডিশনস। এই 4টে কারণে এটা টুইস্ট খেয়ে যায়। আর অলমোস্ট অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। মোটামুটি 3.5 পাক অব্দি ঘোরে, 3.5 থেকে 4 পাক অব্দি ঘুরে যায়। Volvulus neonatorum due to malrotation of gut, potentially catastrophic. গাটের রোটেশন ম্যালরোটেশন এমব্রায়োলজিতে পড়েছিলি? আমিও পড়েছিলাম, আমার আর খুব একটা মনে নেই। হ্যাঁ, ওইটাই মনে থাকে, আর বেশি মনে থাকে না, তাই তো? পড়েছিলি তো এমব্রায়োলজিতে? কি রে, পড়েছিলি? আর কিছু মনে নেই না রে? আচ্ছা, আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কম্পাউন্ড ভলভুলাস, অলসো কল্ড আইলিওসিগময়েড নটিং। লম্বা পেলভিক মেসোকোলন এইটুকু। এবার এর 4 দিয়ে আইলিয়া মেশে নট মেরে দিল একটা। বুঝতে পারছিস? 2 জায়গায় গেরো, এক হচ্ছে সিগময়েডটাও আটকালো, আবার এবেটাও আটকে নট মেরে আটকে গেল।
দুটো জায়গায় কেলেঙ্কারি, ঠিক আছে, রেয়ার জিনিস। আমি এটার কেস বরঞ্চ বেশি পেয়েছি, 3-4টে করেছি লাইফে, আইলিওসিগময়েড নটিং। এইবার দেখ ছবিটা, এই লার্জ ইন্টেস্টাইন জিস্টিকাল ভলভুলাসে এরকম প্যাচ খায়, ক্লিয়ার? সিগময়েড ভলভুলাসে ওরকম প্যাচ খায়, ক্লিয়ার? এই হচ্ছে এক্স-রে। কেউ বলে রাবার টিউব সাইন, কেউ বলে টায়ার সাইন, গাড়ির টায়ারের মতো, ঠিক আছে? দেখ কিরকম বড় বড় ডিস্টেন্ডেড লুপ হয়, ক্লিয়ার? এবার হচ্ছে ট্রিটমেন্ট। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওটাকে অনেকে বলে কফি বিন সাইন, কেউ বলে বার্ডস বিগ সাইনও বলে, দু একজন, ঠিক আছে? কফি বিন সাইনটাই বেশি বলে। এবার ফার্স্ট কথা, ইন্টারস্টাল অবস্ট্রাকশন বেসিক ম্যানেজমেন্ট। ইন্টারস্টাল অবস্ট্রাকশন বেসিক ম্যানেজমেন্টটা লিখিস, জল নল কল, সোজা জাস্ট এইভাবে বলা, আমার পরীক্ষা হলে জল নল কল লিখে ফেলিস না, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝলি? ক্লিয়ার? এবার আমাকে অ্যাসেস করতে হবে পারফোরেশনের ফিচার আছে কিনা। পারফোরেশনের ফিচার থাকলে ইমিডিয়েট সার্জারি, কি বলেছি, আর্লি সার্জারি, রিসাসিটেশন করো, ফ্লুইড ইলেকট্রোলাইট অ্যাসিড বেস ব্যালেন্স কারেক্ট করো, কারেক্ট করে অপারেশন। ফার্স্ট চেষ্টা করতে হবে সিগময়েডোস্কোপ ঢুকিয়ে ওটাকে রোটেট করিয়ে প্যাচ ছাড়ানো যায় কিনা। বইতে পড়েছি, কাউকে করতে দেখিনি। প্রচুর জিনিস আমরা বইতে পড়ি, সাহেবদের লেখা, যেটা কোনোদিন দেখিনি। সিগময়েড ভলভুলাস আমি যতগুলো পেয়েছি সব কটাই অপারেশন করেছি। কারণটা খুব সিম্পল, অপারেশন করলে পকেটটা বেশি ভরে, তাই তো? কি বল, আমি কেন বেকার আমার রোজগার ছাড়তে যাই? না রে, না রে, আমার কাছেও এক্সপার্টাইজটা থাকে, পাঠাবো। I am not competent to do it by sigmoidoscopic distortion. মোদ্দা কথা, প্যাচ খেয়েছে, প্যাচটা খুলতে হবে। এবার প্যাচটা খোলার পর আমার নেক্সট কাজ কি? ফার্দার যাতে প্যাচ না খায় সেটার ব্যবস্থা করা। বেস্ট কাজ হচ্ছে, পেশেন্ট খুব খারাপ আছে, আমাকে কুইক ইন কুইক আউট করতে হবে। আমি জাস্ট গাটটাকে নিয়ে প্যারাইটিসের সঙ্গে জুড়ে দাও 3-4 জায়গায়, তাহলে আর ঘোরার জায়গা পাবে না, ফিক্স করে দিলাম। এটাকে বলে সিগময়েডোপেক্সি। এটা কার করব? ইন এ ক্রিটিক্যালি ইল পেশেন্ট, যে এতটাই খারাপ যে আমি তাড়াতাড়ি ঘেটে যাবে, ক্লিয়ার? কিন্তু আমি সিগময়েডোস্কোপ দিয়ে পারলাম না, বা সিগময়েডোস্কোপে গিয়ে দেখলাম লুমিনাল ইস্কিমিয়া আছে, তখন আমাকে গাটটাকে পেট খুলে ডিটরশন করতে হবে। ডিটরশন করার পর আমি আগেই বলেছি আমাদের ফিচার্স অফ ইস্কিমিয়া, তো ইস্কিমিক গাটটা আমাকে বাদ দিতে হবে। ভলভুলাস পেশেন্টের প্রাইমারি অ্যানাস্টোমোসিস করবে না, স্টোমা করবে। আই লার্নড ইট দ্য হার্ড ওয়ে। আমি তখন ফাইনাল ইয়ার এমএস স্টুডেন্ট, একটা 20 বছরের ছেলের ভলভুলাস পেয়ে, তখন জীবনের প্রথম ভলভুলাস করবো, লাফাতে লাফাতে খুলেছি। খুলে কি করবি? ইমার্জেন্সি সার্জন, স্যার প্রাইমারি করে দিই, প্রাইমারি অ্যানাস্টোমোসিস করে দিই। হ্যাঁ করে দে। পরের দিন সকালে আমার স্যার এলেন রাউন্ড দিতে, কি করেছো? স্যার এই করেছি, পেশেন্টটা বাঁচবে না। স্যার মুখের উপর আমাকে বলে দিলেন। এবার অ্যাস্টনিশড, এটা লিক করবেই। লিক করলো, পরের দিন আবার ওটিতে নিয়ে গেলাম, লিক। কিন্তু একবার ওই ফিকাল লোড পেটে লিক করলে পেশেন্ট তোলা যায় না। আমি কেন আমার লাইফের একটা ডিসিশন নিয়ে তোদের বললাম, আই লস দ্য পেশেন্ট। তারপর থেকে আমি অন্তত গোটা 10 ভলভুলাস অপারেশন করেছি। I never do a primary anastomosis. Always ওটাকে স্টোমা করে দিই, পেশেন্ট 3 মাস পর ফেরত আসে, আমি তখন স্টোমা রিভার্স করি, পেশেন্টগুলো বেঁচে যায়। আমার বয়স তখন ছিল 26-27, আর দ্য পেশেন্ট ওয়াজ, পরে বুঝেছি আমার যিনি ইমার্জেন্সি সার্জন ছিলেন, হি ওয়াজ অলসো ইনএক্সপিরিয়েন্সড। বুঝতে পারছিস? এক্সপিরিয়েন্স ম্যাটার্স। কেন এই গল্পটা বললাম তোদের, মনে রেখে দিবি। সিগময়েড ভলভুলাস রিসেকশন করে প্রক্সিমাল এন্ডটা বার করে দাও, ডিস্টাল এন্ডটা ক্লোজ করে নিচে ফেলে দাও, এটাকে বলে হার্টম্যানস অপারেশন। ক্লিয়ার? পেশেন্ট তারপর স্টেবিলাইজ করলো, বেঁচে গেল, তারপর করলাম। উই অল মেক মিস্টেকস, দ্যাট ওয়াজ মাই মিস্টেক, মিস আউট অফ ইগনোরেন্স।
বুঝতে পেরেছিস? জানতাম না। হয়ে গেল ভলভুলাস। তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ক্লাস হলো।